প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি ফুলেন্দ্রনাথ সিনহা, সুদর্শনপুর ডিপিইউ বিদ্যাচক্র স্কুলের ইতিহাস বিষয়ের শিক্ষক। আমি তোমাদের পড়ানো শুরু করেছিলাম সেকেন্ড সামেটিভের সিলেবাস থেকে ষষ্ঠ অধ্যায়, যার বিষয় হল 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে আমি যে বিষয়টি আগের ক্লাসে আলোচনা করেছিলাম সেটি ছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন। তো আজ আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা খুব সংক্ষেপে জেনে নেব যে অহিংস অসহযোগ আন্দোলন কি, কবে, কেনই বা হয়েছিল ইত্যাদি। তো আমরা জানি যে 1918 খ্রিস্টাব্দে জার্মানির আত্মসমর্পণে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এর ঠিক অব্যবহৃত পরেই ভারতীয় রাজনীতির অঙ্গমঞ্চে একের পর এক বিভিন্ন ঘটনা ঘটে যায়। যেমন 1 নম্বর হচ্ছে ভারতীয় তথা ভারতের জাতীয় রাজনীতিতে গান্ধীজির অভাবনীয় উত্থান। দ্বিতীয়ত হচ্ছে ভারতের বিপ্লবী কার্যকলাপ দমন করবার জন্য ব্রিটিশ সরকার দ্বারা কালা কানুন তথা রাওলাট আইন পাস, এবং এই আইনের বিরুদ্ধে গান্ধীজির দেশব্যাপী রাওলাট সত্যাগ্রহ আন্দোলন। তৃতীয়ত হচ্ছে ভারতীয় মুসলিমদের ব্রিটিশ বিরোধী খিলাফত আন্দোলন, এবং চতুর্থত হচ্ছে ব্রিটিশের দেওয়া প্রতিশ্রুতি মতো ভারতীয়দের স্বায়ত্তশাসন লাভের হতাশা, এবং পঞ্চমত হচ্ছে জালিয়ানওয়ালাবাগের নারকীয় হত্যাকাণ্ড প্রভৃতি। তো এইসব ঘটনা সমকালীন ভারতীয় রাজনীতিতে এক উত্তাল পরিবেশের সৃষ্টি করেছিল। বিশেষত জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ভারতীয় রাজনীতিতে এক অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি করেছিল। ভারতবাসী ক্ষোভে ফেটে পড়েছিলেন। কংগ্রেস নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন এবং নিন্দায় সরব হন। তোমরা জানো যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘটনার প্রতিবাদে ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। এমনকি অহিংসার পূজারী মহাত্মা গান্ধীও এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হন এবং মন্তব্য করেন যে এই শয়তান সরকারের সংশোধন সম্ভব নয়, একে খতম করতেই হবে। দিস স্যাটানিক গভর্নমেন্ট ক্যাননট বি মেন্ডেড, ইট মাস্ট বি এন্ডেড। এরকম একটি রাজনৈতিক প্রেক্ষাপটে 1920 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস গান্ধীজির নেতৃত্বে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলনের প্রস্তাব পেশ করে। লক্ষ্য ছিল পাঞ্জাব তথা জালিয়ানওয়ালাবাগের অন্যায়ের প্রতিকার। দ্বিতীয়ত হচ্ছে খিলাফত সমস্যার সুষ্ঠু সমাধান, এবং তৃতীয় হচ্ছে ভারতবাসী স্বরাজ্য অর্জন। যাই হোক, এই প্রস্তাব পাশের সঙ্গে সঙ্গে দেশব্যাপী গান্ধীজির নেতৃত্বে শুরু হয় এক সর্বাত্মক গণ আন্দোলন, যা অহিংস অসহযোগ আন্দোলন নামে পরিচিত। তো আমরা দেখেছি যে গান্ধীজির আহ্বানে এই আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল। কৃষক, শ্রমিক, মজুর, ছাত্র সমাজ, নারী পুরুষ, সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই আন্দোলনে এক সর্বাত্মক গণ আন্দোলনের রূপ পরিগ্রহ করেছিল। এই আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল, এবং এর ফলে ভারতের কৃষক আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল ধারার সঙ্গে মিশে গিয়েছিল। তো এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে পূর্ববর্তী যুগের অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী যেসব কৃষক আন্দোলন হয়েছিল, সেই কৃষক আন্দোলনগুলি মূলত কৃষক সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম অবশ্যই ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী আন্দোলনগুলিতে, কৃষক আন্দোলনগুলিতে ভারতের বিভিন্ন স্তরে সংবেদনশীল এবং আদর্শবাদী মানুষেরা সংযুক্ত হতে শুরু করেছিল। মদনমোহন মালব্য, গৌরীশঙ্কর মিশ্র, ইন্দ্রনারায়ণ ত্রিবেদী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, বল্লভভাই প্যাটেল প্রমুখ জাতীয় নেতৃবৃন্দ এবং
কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কৃষক আন্দোলনের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল এবং এভাবে ভারতের কৃষক আন্দোলন ভারতের জাতীয়তাবাদী তথা ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল। তো যাই হোক, অহিংস অসহযোগ আন্দোলন পূর্বে কৃষক আন্দোলনকে আমি কয়েকটি পয়েন্টে বা শিরোনামে ভাগ করে আলোচনা করছি, এতে তোমাদের বুঝবার সুবিধা হবে। তোমরা একটু বোর্ডের দিকে তাকাবে যে আমি পয়েন্টসগুলো লিখে রেখেছি, এক এক করে আমি এবার আলোচনা করছি। প্রথমে আছে চৌরি চৌরার ঘটনা। অসহযোগ আন্দোলন চলাকালে 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা গ্রামে, তোমরা জানো যে গ্রামীণ জনতার অধিকাংশই কৃষিজীবী মানুষ হয়ে থাকে, এরকম এক উত্তেজিত জনতা স্থানীয় চৌরি চৌরা থানা আক্রমণ করে এবং 22 জন পুলিশকে বা পুলিশ কর্মীকে জীবন্ত পুড়িয়ে মারে। এই ঘটনা চৌরি চৌরার ঘটনা নামে পরিচিত। এই ঘটনার পরে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন, কিন্তু অসহযোগ আন্দোলন প্রত্যাহিত হলেও কৃষক আন্দোলন ভারতের অন্যান্য অংশে তখনও অব্যাহত ছিল। তো এবার আমরা দেখে নেব যে এই সময় কোন কোন অঞ্চলে কৃষক আন্দোলন অব্যাহত ছিল। প্রথমে আসছি আমি বাংলায় কৃষক আন্দোলনের কথা। বাংলায় কৃষক আন্দোলন, বীরেন্দ্রনাথ শাসমলের ভূমিকা। সাবেক বাংলার মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, জলপাইগুড়ি, বগুড়া, পাবনা, কুমিল্লা, চট্টগ্রাম প্রভৃতি অঞ্চলের কৃষকেরা কংগ্রেসের অসহযোগ আন্দোলন এবং বয়কট আন্দোলনকে সমর্থন করেছিল এবং এর ফলে ওইসব অঞ্চলে কৃষক আন্দোলন এক শক্তিশালী আন্দোলনে পরিণত হয়েছিল। তবে এই আন্দোলনগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মেদিনীপুরের কর বন্ধ আন্দোলন। এখানটায় দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে গরিব, প্রান্তিক চাষি, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, যোদ্ধা, সর্বশ্রেণীর কৃষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই আন্দোলনকে এক সর্বাত্মক আন্দোলনে পরিণত করেছিল। বিশেষত বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার কাথি ও তমলুক মহকুমা কৃষকেরা সরকারের ইউনিয়ন বোর্ড কর বন্ধ করে এবং চৌকিদারি কর বয়কট করে। এছাড়াও ঝাড়গ্রামের সাঁওতাল কৃষকেরা কংগ্রেস নেতা শৈলজানন্দ সেনের নেতৃত্বে করবন্ধ আন্দোলন করে এবং হাট ও জমিদারদের জঙ্গল লুট করেছিল। তো এবার আসি আমি বিহারের কৃষক আন্দোলনের কথায়। বিহারের কৃষক আন্দোলন, স্বামী বিদ্যানন্দের ভূমিকা। তো প্রথম বিশ্বযুদ্ধজনিত কারণে অত্যধিক দ্রব্যমূল্য বৃদ্ধি এবং খাজনা বৃদ্ধির ফলে এবং প্রতিবাদে বিহারের সীতামারি, দারভাঙ্গা, ভাগলপুর, মুজফ্ফরপুর, পূর্ণিয়া, মুঙ্গের, মধুবনী অঞ্চলে স্বামী বিদ্যানন্দের নেতৃত্বে এক শক্তিশালী কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল। কৃষকেরা সর্বপ্রকার কর বন্ধ করেছিল এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। তবে বিহারের অধিকাংশ জমিদার কংগ্রেসের সমর্থক হওয়ায় কংগ্রেস এখানকার কৃষক আন্দোলনকে সমর্থন করেনি। আর এই কারণেই মধুবনীর কৃষক নেতা স্বামী বিদ্যানন্দ কংগ্রেসের সাহায্য লাভের চেষ্টা করেও ব্যর্থ হন। এরপরে আসছি আমি যুক্তপ্রদেশের কৃষক আন্দোলন। যুক্তপ্রদেশের কৃষক আন্দোলন ছিল অত্যন্ত ব্যাপক, যার জন্য আমি এখানকার আন্দোলনকে দুটি উপবিভাগে ভাগ করে আলোচনা করছি। প্রথমটি হচ্ছে কিষাণ সভা আন্দোলন এবং বাবা রামচন্দ্রের ভূমিকা। দ্বিতীয়টি হচ্ছে একা আন্দোলন, মাদারি পাসি ও বাবা গরিব দাসের ভূমিকা। তো কিষাণ সভা আন্দোলন অসহযোগ আন্দোলনের আগে থেকে যুক্তপ্রদেশে কৃষক আন্দোলনের ক্ষেত্র তৈরি ছিল। 1918 খ্রিস্টাব্দে কংগ্রেস নেতা মদন মোহন মালব্যের সমর্থনে গৌরী শঙ্কর মিশ্র, ইন্দ্রনারায়ণ ত্রিবেদী কৃষকদের উপর জমিদারদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে কিষাণ সভা গঠন করে এক শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তুলেছিলেন। 1920 খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হলে কিষাণ সভা আন্দোলন কংগ্রেসের অসহযোগ আন্দোলনের সঙ্গে মিশে যায়। আর এই আন্দোলনের নেতা ছিলেন বাবা রামচন্দ্র। বাবা রামচন্দ্রের নেতৃত্বে যুক্তপ্রদেশের রায়বেরেলি, প্রতাপগড়, সুলতানপুর প্রভৃতি অঞ্চলে কৃষক আন্দোলন এক তীব্র আকার ধারণ করেছিল। শেষ পর্যন্ত
সরকার বাবা রামচন্দ্রকে গ্রেপ্তার করলে এই আন্দোলনে ভাটা পড়ে। তবে কৃষকদের লুটতরাজ, ছোটোখাটো সংঘর্ষের ঘটনা এবং জমিদারদের উপর আক্রমণ প্রভৃতি কারণে গান্ধীজি এই আন্দোলনকে সমর্থন করেননি। এটিও এই আন্দোলনের ব্যর্থতার একটি অন্যতম কারণ ছিল। এরপরে আসছি একা আন্দোলনের কথায়। সরকার বাবা রামচন্দ্রকে গ্রেপ্তার করার পরেও যুক্তপ্রদেশের উত্তর পশ্চিম অযোধ্যা তথা হরদই, বারাবাঁকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি জেলায় 1921 খ্রিস্টাব্দের শেষার্ধে বা শেষ দিকে এবং 1922 খ্রিস্টাব্দের প্রথম দিকে কৃষক আন্দোলন পুনরায় সক্রিয় হয়ে ওঠে। এই আন্দোলনের কারণ ছিল কৃষকদের নির্ধারিত করের উপরে বাড়তি 50% নতুন কর ধার্য, কর আদায়ে সীমাহীন অত্যাচার, জমির মালিকের বাড়িতে বা মালিকের খামারেও জমিতে কৃষকদের জোর করে বেকার সন্তানে বাধ্য করা প্রভৃতি। তো এই আন্দোলনকে একা আন্দোলন বলা হয় কেন না, এখানে আন্দোলনকারী কৃষকেরা ঐক্যবদ্ধভাবে শপথ গ্রহণ করে যে তারা নথিভুক্ত কর ছাড়া অন্য কোনো করের অর্থ দেবে না, বেকার শ্রম দেবে না, জমি থেকে উৎখাত হলেও জমি ছেড়ে চলে যাবে না এবং পঞ্চায়েতের যাবতীয় সিদ্ধান্ত মেনে চলবে। এইভাবে ঐক্যবদ্ধ থাকার শপথ নেওয়া এই আন্দোলনকে একা আন্দোলন বলা হয়। এবার দেখব যে এই আন্দোলনে কারা নেতৃত্ব দিয়েছিল। তো কংগ্রেস এবং খিলাফত একা আন্দোলনকে সমর্থন করেছিল। কংগ্রেসের চরমপন্থী নেতা মাদারি পাশে ছিলেন এই আন্দোলনের প্রধান নেতা। তার নেতৃত্বে একা আন্দোলন এক শক্তিশালী আন্দোলনে পরিণত হয়েছিল। অপর নেতা ছিলেন বাবা গরিব দাস, তিনি স্বরাজ্যের দাবি তোলেন। যাই হোক, শেষ পর্যন্ত একা আন্দোলন একটি ব্যর্থ আন্দোলনে পরিণত হয়েছিল, ব্যর্থ কৃষক আন্দোলনে পরিণত হয়েছিল। এর কারণ ছিল যে একা আন্দোলন কংগ্রেসের অহিংস নীতি ছেড়ে হিংসার পথ ধরলে কংগ্রেস নেতারা এই আন্দোলন থেকে সরে দাঁড়ায়। অন্যদিকে ভারতে খিলাফত আন্দোলন থেমে গেলে খিলাফত নেতারাও এই আন্দোলন থেকে হাত গুটিয়ে নেয়। আর এই আন্দোলনের ব্যর্থতার আরেকটি কারণ ছিল ব্রিটিশদের দমননীতি। ব্রিটিশের প্রচণ্ড দমননীতির ফলে কৃষকেরা 1922 খ্রিস্টাব্দের মার্চ মাস নাগাদ এই আন্দোলন থেকে সরে আসতে বাধ্য হয়। ঐতিহাসিক হসবম একা আন্দোলনের যে হিংসাত্মক রূপকে সামাজিক দস্যুতা বা সোশ্যাল ব্যান্ডিটি বলেছেন। যাই হোক, এবার আসছি আমি গুজরাটে কৃষক আন্দোলনের কথায়। গুজরাটের কৃষক আন্দোলন অর্থাৎ বারদৌলি সত্যাগ্রহ। গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের কৃষকেরা 1928 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিরোধী যে খাজনা বন্ধ আন্দোলন শুরু করেছিল তা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। এই আন্দোলনের প্রধান কারণ ছিল 1925 খ্রিস্টাব্দে বারদৌলি তালুকে ভয়াবহ বন্যার ফলে কৃষকদের ফসল নষ্ট হয়। তা সত্ত্বেও সরকার 30% রাজস্ব বৃদ্ধি করে। এর প্রতিবাদে বারদৌলির কৃষকেরা তাদের করবন্ধ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য গান্ধীবাদী নেতা বল্লভভাই প্যাটেলের সঙ্গে দেখা করেন। প্যাটেল কৃষকদের সংগঠিত করেন। তিনি বারদৌলি তালুককে 13টি ভাগে ভাগ করে 13 জন নেতার উপরে আন্দোলন পরিচালনার দায়িত্ব দেন। প্যাটেল হিন্দু কৃষকদের গীতা এবং মুসলিম কৃষকদের কোরআন ছুঁয়ে কর না দেওয়ার শপথ গ্রহণ করান। একে বারদৌলি সত্যাগ্রহ বলা হয় কেন না, এই আন্দোলন গান্ধীজি প্রদর্শিত পথ অর্থাৎ সত্যের পথে থেকে অহিংস প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল বলে এই আন্দোলনকে বারদৌলি সত্যাগ্রহ বলা হয়। তো আমরা জানলাম যে বারদৌলি কৃষক আন্দোলনের একটি প্রধান বৈশিষ্ট্য হলো যে অহিংসা। তোমরা জানো যে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে জাতীয় নেতৃবৃন্দের সমর্থন এবং সহযোগিতায় যেসব কৃষক আন্দোলনগুলো হয়েছিল তার মধ্যে বারদৌলি সত্যাগ্রহই ছিল প্রথম অহিংস কৃষক আন্দোলন। তো বারদৌলি সত্যাগ্রহের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো নারী সমাজের অংশগ্রহণ।
মিঠুবেন প্যাটেল, মণিবেন প্যাটেল, সারদা মেহতা, ভক্তিবাই প্রমুখ নারী এই আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দিয়েছিলেন। মহিলা নেতৃবৃন্দ প্যাটেলকে সর্দার উপাধিতে ভূষিত করেন। যাই হোক, শেষ পর্যন্ত আন্দোলনের চাপে পড়ে সরকার তদন্ত কমিশন গঠন করে কৃষকদের সঙ্গে মীমাংসায় বসতে বাধ্য হন। কমিশন 6.03% রাজস্ব বৃদ্ধির প্রস্তাব দিলে কৃষকেরা তা মেনে নেয়। সুতরাং বারদৌলি কৃষক আন্দোলন ছিল একটি সফল কৃষক আন্দোলন। এটিও এই আন্দোলনের একটি অন্যতম বৈশিষ্ট্য। এবার আসছি আমি অন্ধ্রপ্রদেশের কৃষক আন্দোলন বা রাম্পা বিদ্রোহ। অসহযোগ আন্দোলনের সময় অন্ধ্রপ্রদেশের গুন্টুর, কৃষ্ণা, গোদাবরী জেলার কৃষক ও আদিবাসীরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল। তবে অন্ধ্রের আন্দোলনগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল গোদাবরী অঞ্চলের রাম্পা বিদ্রোহ। রাম্পা একটি উপজাতি গোষ্ঠীর নাম। এর নেতা ছিলেন আল্লুরি সীতারাম রাজু। এই আন্দোলনের বা বিদ্রোহের কারণ ছিল জমিদার ও মহাজনদের শোষণ ও অত্যাচার, অরণ্য আইনের মাধ্যমে আদিবাসীদের অরণ্যের অধিকারী হস্তক্ষেপ, রাস্তা নির্মাণের কাজে তাদের বেকার সন্ধানে বাধ্য করা প্রভৃতি। যাই হোক, এই আন্দোলনকারী কৃষকেরা গেরিলা পদ্ধতিতে সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিল। শেষ পর্যন্ত 1924 খ্রিস্টাব্দের 6 মে সরকার সীতারাম রাজুকে গ্রেপ্তার করলে এই রাম্পা বিদ্রোহে অবসান ঘটে। এরপরে আছে মালাবার অঞ্চলে মোকালা বিদ্রোহ। অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলনের প্রভাবে কেরালার মালাবার অঞ্চলের মুসলিম মোকালা কৃষকেরা 1921 খ্রিস্টাব্দে মোহাম্মদ হাজির নেতৃত্বে এক করবন্ধ আন্দোলন শুরু করেছিল। এটি মোকালা বিদ্রোহ নামে পরিচিত। এই আন্দোলনের কারণ ছিল অস্পষ্ট প্রজাসত্ব আইন এবং জমিদারি শোষণ ও অত্যাচার। যাই হোক, আন্দোলনকারী কৃষকেরা সরকারি সম্পত্তি ধ্বংস করে, এমনকি পুলিশ চৌকি আক্রমণ করে। যাই হোক, ইতিমধ্যে তুরস্কের নবীন তুর্কি দল তুরস্কের খলিফাতন্ত্রের অবসান ঘটিয়ে সেখানে প্রজাতন্ত্র ঘোষণা করলে ভারতের খিলাফত আন্দোলন থেমে যায় এবং এর ফলে মোকালা বিদ্রোহ শেষ দিকে সাম্প্রদায়িক রূপ নেয়। শেষ পর্যন্ত সরকার সামরিক আইন জারি করে এই বিদ্রোহে অবসান ঘটায়। এরপরে আছে অন্যান্য অঞ্চলে কৃষক আন্দোলন। এছাড়া ভারতের বিভিন্ন অঞ্চলে, যেমন রাজস্থানের আলওয়ার, পাঞ্জাবের অকালি ও জাট কৃষকেরা, মেবারের মতিলাল তেজওয়াতের নেতৃত্বে ভিল কৃষকেরা এবং মারওয়াড়ে জয়নারায়ণ ব্যাসের নেতৃত্বে কৃষকেরা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল হয়েছিল। তো এই পর্বে মোটামুটি এইগুলো হলো কৃষক আন্দোলন এই পর্বে। তো আজকের আলোচনার প্রেক্ষিতে কিছু সম্ভাব্য আমি প্রশ্ন রাখছি। আমি তবে প্রসঙ্গক্রমে বলি যে এই পর্ব থেকে প্রচুর প্রশ্ন, ছোট বড় মাঝারি বিভিন্ন মানের অসংখ্য প্রশ্ন হতে পারে। তো আমি দু একটি প্রশ্ন তুলে ধরছি তোমাদের সামনে। যেমন প্রথমত হতে পারে 8 মানের প্রশ্ন, যেটা যে অহিংস অসহযোগ আন্দোলন পরে কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এবার অহিংস অসহযোগ আন্দোলন পূর্বে কৃষক আন্দোলনের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তারপরে একা আন্দোলন কি, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, রাম্পা বিদ্রোহ কি বা মোকালারা কেন বিদ্রোহ করেছিল, এরকম অসংখ্য আর কি। তারপরে ছোট ছোট প্রশ্ন, যেমন আর কি যে মাদারি পাশি, বাবা গরিব দাস, স্বামী বিদ্যানন্দ শাসমল কি বা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল বা কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এরকম অসংখ্য প্রশ্ন হতে পারে। আর ম্যাপের ক্ষেত্রে আর কি এখানটা একটা প্রশ্ন বারে বারে আসে আর কি, সেটি হচ্ছে মালাবার অঞ্চল। যেমন মানচিত্রে মালাবার অঞ্চলটিকে নির্দেশ করো। তো তোমরা টেক্সট বই থেকে এরকম খুঁটিয়ে খুঁটিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো তোমরা বের করে নিজেরাই সলভ করার চেষ্টা করবে।
আর উত্তর দেওয়ার ক্ষেত্রে বা উত্তর বের করার ক্ষেত্রে যদি অসুবিধা হয়, শেষ পর্যন্ত আমরা আছি, তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের আমাদের এই পর্বের আলোচনা এই পর্যন্তই। আগামী পর্বে আমি অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। ধন্যবাদ।